ভাবুন তো একবার ১৯৮৪ সালের একটা সিনেমা যাকে স্টুডিওগুলো প্রায় একটা সস্তা বি গ্রেড অ্যাকশন ফিল্ম বলে ফেলে দিতে চেয়েছিল, সেটাই সায়েন্স ফিকশন জনরার পুরো ইতিহাসটাই পাল্টে দিল। আমরা দ্য টার্মিনেটরের কথা বলছি, একটা সিনেমা যা প্রায় ৪ দশক ধরে পপ সংস্কৃতিকে শাসন করে চলেছে। কিন্তু এর পেছনের গল্পটা আমার মনে হয় সিনেমার থেকেও বেশি নাটকীয়। একদম। আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে ইতালির এক হোটেলের বিছানায় দেখা একটা দুঃস্বপ্ন, পকেটে টাকা না থাকার জেদ, আর মাত্র $1 একটা চুক্তি থেকে সিনেমার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটা ছবি তৈরি হলো। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা দেখব যে এই সিনেমার প্রতিটি আইকনিক মুহূর্তের পেছনে আসলে লুকিয়ে আছে কোনো না কোনো সীমাবদ্ধতাকে জয় করার গল্প। ঠিক তাই। আর এই আলোচনায় এমন সব গল্প উঠে আসবে যা সিনেমার পর্দায় দেখাই যায় না। যেমন টার্মিনেটর চরিত্রের জন্য প্রথমে কাকে ভাবা হয়েছিল শুনলে আপনি চমকে যাবেন। অথবা সিনেমার সেই বিখ্যাত থিম মিউজিকটা কিভাবে একটা যান্ত্রিক ভুলের ফসল ছিল। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা কিন্তু হলিউডের ঝলমলে আলোতে নয়, বরং ইতালির রোমে একরাশ হতাশার মধ্যে। জেমস ক্যামেরন তখন তার প্রথম সিনেমা পিরানিয়া 2 দ্য স্পনিংয়ের ব্যর্থতায় একেবারে বিধ্বস্ত। তিনি অসুস্থ, প্রায় কপরদকশূন্য, আর নিজের ক্যারিয়ার নিয়ে পুরোপুরি দিশেহারা। একদম ঠিক জায়গায় ধরেছেন। তিনি তখন এতটাই অসুস্থ যে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। আর সেই জ্বরের ঘোরেই তিনি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখছেন আগুনের লেলিহান শিখা থেকে একটা ধাতব কঙ্কাল উঠে আসছে। কঙ্কালটার কোমর থেকে নিচের অংশ নেই, কিন্তু সে রান্নাঘরের দুটো ছুরি দিয়ে নিজেকে টেনে হিচড়ে তার শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে একটা আবেগহীন, অপ্রতিরোধ্য যন্ত্রের ছবি, এটাই ছিল টার্মিনেটরের একেবারে মূল ভিত্তি। তার মানে ক্যামেরনের নিজের সেই মুহূর্তের অসহায়ত্ব, সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করার যে মানসিক অবস্থা, সেটাই যেন ওই যান্ত্রিক কঙ্কালের রূপে ফুটে উঠেছিল। ওটা শুধু একটা মনস্টার ছিল না, ওটা ছিল ক্যামেরনের নিজের ভেতরের লড়াইয়ের প্রতিচ্ছবি। একদম। এই স্বপ্নটা তাকে তাড়া করে বেড়ায়। লস অ্যাঞ্জেলিসে ফিরে তিনি এই দুঃস্বপ্নকেই একটা চিত্রনাট্যের রূপ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। সেই সময় তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি প্রায় গৃহহীন, নিজের পুরনো গাড়িতে রাত কাটাতেন। দিনের বেলা লাইব্রেরিতে বসে সায়েন্স ফিকশনের উপর পড়াশোনা করতেন, আর রাতের বেলা চিত্রনাট্য লিখতেন। তিনি জন কার্পেন্টারের হ্যালোউইনের মতো স্ল্যাশার হরার সিনেমার কাঠামোটা নেন, যেখানে এক অপ্রতিরোধ্য শক্তি শিকারকে তাড়া করে ফেলে। ঠিক, আর তার সাথে মেশান তৎকালীন স্নায়ুযুদ্ধের আতঙ্ক আর পারমাণবিক যুদ্ধের ভয়। এই দুয়ের মিশ্রণেই জন্ম নেয় টেকনোওয়্যার, এক ধরনের প্রযুক্তিগত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যা সিনেমার মূল সুরটা বেঁধে দিয়েছিল। ক্যামেরনের হাতে একটা অসাধারণ চিত্রনাট্য ছিল, কিন্তু তিনি তো তখন একজন অনভিজ্ঞ ব্যর্থ পরিচালক। এই অবস্থায় একজন নতুন পরিচালকের সামনে কি বাধা আসতে পারে? মানে স্টুডিওগুলো কেন ঝুঁকি নিতে চায় না? দেখুন, স্টুডিওগুলো তো আসলে একটা ব্যবসার জায়গা। তারা এমন কারোর ওপর $1 মিলিয়ন বিনিয়োগ করতে চায় না যার কোনো প্রমাণিত ট্র্যাক রেকর্ড নেই। ক্যামেরন যখনই কোনো স্টুডিওর কাছে যেতেন, তারা চিত্রনাট্যটা পছন্দ করত, কিন্তু বলতো, চিত্রনাট্য দারুণ, কিন্তু পরিচালনা আপনি করতে পারবেন না, আমরা কোনো অভিজ্ঞ পরিচালককে নেব। এখানেই ক্যামেরনকে তার জীবনের সবচেয়ে বড় চালটা চালতে হয়েছিল। আর সেখান থেকেই তো জন্ম সেই কিংবদন্তি তুল্য $1 চুক্তির, তাই না? হ্যাঁ, আর এটা শুধু একটা চুক্তি ছিল না, এটা ছিল ক্যামেরনের একটা অবিশ্বাস্য ঝুঁকি। তিনি তার স্বপ্নের চিত্রনাট্যের সত্ত্ব প্রযোজক গেইল অ্যান্ড হার্ডের কাছে মাত্র $1 হ্যাঁ, মাত্র $1 বিক্রি করে দেন। এর মানে হলো তিনি নিজের সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে রক্ষা করার জন্য সিনেমার সম্ভাব্য সব আর্থিক লাভকে জলাঞ্জলি দিতেও প্রস্তুত ছিলেন। শর্ত একটাই, সিনেমাটা পরিচালনা তাকেই করতে দিতে হবে। ক্যামেরন পরে বলেছিলেন, আমার কাছে তখন স্বপ্নটা ছাড়া আর কিছুই ছিল না। এই $1 চুক্তি তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। আচ্ছা, চিত্রনাট্য আর পরিচালক তো চূড়ান্ত হলো। এবার আসা যাক কাস্টিংয়ের গল্পে। আমি সোর্সগুলোতে যা পড়লাম তা বাক্যেই অবিশ্বাস্য। স্টুডিও নাকি চেয়েছিল টার্মিনেটরের ভূমিকায় অভিনয় করুন ওজে সিম্পসন। এটা কি সত্যি? শতভাগ সত্যি। স্টুডিওর প্রথম পছন্দ ছিলেন তৎকালীন আমেরিকান ফুটবল তারকা ওজে সিম্পসন, কিন্তু ক্যামেরন এই প্রস্তাবটা শোনা মাত্রই নাকচ করে দেন। তার যুক্তি ছিল, ওজে সিম্পসনের ইমেজটা বড্ড বেশি নাইস গাই বা ভদ্রলোকের মতো।
দর্শক তাকে একজন ঠান্ডা মাথার খুনি যন্ত্র হিসেবে কোনোভাবেই বিশ্বাস করবে না। কি অদ্ভুত পরিহাস, কারণ এর ১ দশক পরেই তো বাস্তব জীবনে সিম্পসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। ক্যামেরনের তখনকার মন্তব্যটা ভবিষ্যতের নিরিখে দেখলে কেমন যেন গা শিউরে ওঠার মতো শোনায়। ঠিক তাই। এটা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা এক ডজিং আ বুলেট মোমেন্ট। যাই হোক, এরপর নায়কের চরিত্র কাইল রিসের জন্য ভাবা হচ্ছিল আর্নল্ড শোয়ার্টজেনেগারের কথা। ১ মিনিট, আর্নল্ড এসেছিলেন নায়কের চরিত্রের জন্য, তাহলে তিনি ভিলেন হলেন কিভাবে? এটাই তো গল্পের সবচেয়ে মজার মোড়। ক্যামেরন আসলে আর্নল্ডকে কাইল রিসের চরিত্রে নিতেই চাননি। তিনি স্টুডিওর চাপে বাধ্য হয়ে আর্নল্ডের সাথে একটা লাঞ্চ মিটিং করতে রাজি হন। তার পরিকল্পনা ছিল তিনি আর্নল্ডের সাথে এমন রুক্ষ ব্যবহার করবেন যাতে আর্নল্ড নিজেই বিরক্ত হয়ে সরে দাঁড়ান। কিন্তু সেই বৈঠকেই সবকিছু ওলটপালট হয়ে যায়। কি এমন হলো সেই লাঞ্চে? ক্যামেরন সিনেমার গল্পটা বলতে শুরু করার পর আর্নল্ড হঠাৎ ভিলেনের চরিত্র অর্থাৎ টার্মিনেটরকে নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি চরিত্রটা নিয়ে এমন গভীর বিশ্লেষণ শুরু করেন যে ক্যামেরন মুগ্ধ হয়ে যান। আর্নল্ড বলেন, এই চরিত্রটাকে হতে হবে একটা যন্ত্রের মতো। সে যখন বন্দুক রিলোড করবে তখন সে নিচের দিকে তাকাবে না। বাহ! সে শিকারের দিক থেকে চোখ সরাবে না। যন্ত্র কখনো চোখের পলক ফেলে না, তার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় না। আর্নল্ডের এই কথাগুলো শোনার সাথে সাথেই ক্যামেরনের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। তিনি বুঝতে পারেন তার সামনে নায়ক নয়, তার সিনেমার নিখুঁত খলনায়ক বসে আছে। কিন্তু আর্নল্ড তো তখন কোনান দ্য বারবেরিয়ানের পর একজন অ্যাকশন হিরো হিসেবে নিজের ইমেজ তৈরি করতে চাইছিলেন। তিনি কি এত সহজে ভিলেনের চরিত্রে রাজি হয়ে গেলেন? না, প্রথমে তিনি একেবারেই রাজি ছিলেন না। তার ভয় ছিল এই নেতিবাচক চরিত্রটা তার হিরো ইমেজ নষ্ট করে দেবে, কারণ টার্মিনেটরের সংলাপে মাত্র 18টা লাইন ছিল। মাত্র 18টা? হ্যাঁ, কিন্তু ক্যামেরনটাকে বোঝান যে এই সিনেমাটা তোমার নামে চলবে না, কিন্তু সবাই তোমাকে মনে রাখবে। এই চরিত্রটা আইকনিক হবে। শেষ পর্যন্ত ক্যামেরনের জেদের কাছে আর্নল্ডকে হার মানতে হয়। তাহলে সব মিলিয়ে সিনেমার বাজেট ছিল মাত্র $6.4 মিলিয়ন। সেই সময়ে একটা সায়েন্স ফিকশন সিনেমার জন্য এটা তো কিছুই না। কিভাবে একটা ভবিষ্যৎ পৃথিবীর মহাকাব্য তৈরি করা সম্ভব এত কম টাকায়? এখানেই জন্ম নেয় গেরিলা ফিল্ম মেকিংয়ের ধারণা, অর্থাৎ নিয়ম-কানুনের তোয়াক্কা না করে অনেকটা লুকিয়ে চুরিয়ে কাজ চালিয়ে যাওয়া। সিনেমার অনেক দৃশ্যই কোনোরকম অনুমতি ছাড়াই শ্যুট করা হয়েছিল। যেমন সিনেমার শেষে মরুভূমির যে দৃশ্যটা আমরা দেখি, সেটা শ্যুট করার সময় পুলিশ চলে আসে। আচ্ছা। পুরো ইউনিট ঘাবড়ে যায়। তখন প্রোডাকশন ম্যানেজার পুলিশকে বলেন যে তারা আসলে UCL এর ছাত্র এবং এটা তাদের একটা স্টুডেন্ট ফিল্ম প্রজেক্ট। পুলিশও সেটা বিশ্বাস করে তাদের ছেড়ে দেয়। আর সেই বিখ্যাত কুয়াশার দৃশ্যগুলো, আমি সোর্সে পড়লাম যে ওগুলো নাকি কুয়াশা ছিল না। ঠিক। বাজেট বাঁচানোর জন্য ফগ মেশিনের বদলে তারা এমন এক পদ্ধতি ব্যবহার করেন যা আজকের দিনে ভাবাই যায় না। লস অ্যাঞ্জেলসের রাস্তায় সিটি কর্পোরেশন মশা মারার জন্য যে বিষাক্ত কীটনাশকের ধোঁয়া ছিটাত, প্রোডাকশন টিম সেই ধোঁয়ার মধ্যেই শুটিং করত। 1 মিনিট, পোকামাকড়ের বিষাক্ত ধোঁয়া! কলাকুশলীদের স্বাস্থ্য নিয়ে কি তখন কোনো চিন্তাই করা হয়নি? এটা তো আজকের দিনে রীতিমতো একটা স্ক্যান্ডেল হয়ে যেত। তখনকার দিনে নিয়মকানুন এতটাও কড়া ছিল না। কলাকুশলী আর অভিনেতাদের সেই বিষাক্ত ধোঁয়ার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়েছিল। এছাড়া সিনেমার বেশিরভাগ শুটিংই রাতে করা হতো। এর কারণ কি? এর দুটো কারণ ছিল। প্রথমত, গল্পের প্রয়োজনে, কারণ টার্মিনেটর রাতের অন্ধকারে আক্রমণ করে। আর দ্বিতীয় এবং আসল কারণটা হলো রাতের অন্ধকারে সস্তা সেটের খুঁতগুলো বা দুর্বলতাগুলো সহজে ঢাকা যেত। দিনের আলোতে সবকিছুই স্পষ্ট হয়ে যেত। দিনের পর দিন রাতে কাজ করতে করতে কলাকুশলীরা এতটাই ক্লান্ত আর হতাশ হয়ে পড়েছিলেন যে তারা এর নাম দিয়েছিলেন টার্মিনেটর ব্লুজ। স্পেশাল এফেক্ট ছিল না, তাই না? না, ওটা সত্যিকারের লেজার ছিল। আর সেই লেজারটা চালানোর জন্য 10,000 ভোল্টের একটা বিশাল ব্যাটারি প্যাক ব্যবহার করতে হতো। সেই ব্যাটারি থেকে একটা তার আর্নল্ডের জ্যাকেটের ভেতর দিয়ে তার হাত পর্যন্ত যেত। এটা যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারত। অবিশ্বাস্য। হ্যাঁ, আর্নল্ডকে অন্য হাত দিয়ে পকেটের ভেতর একটা সুইচ অন অফ করে লেজারটা নিয়ন্ত্রণ করতে হতো। তার মানে তারা শুধু নিয়মে ভাঙছিল না, নিজেদের জীবনও বাজি রাখছিল। আচ্ছা, এ তো গেল লাইভ অ্যাকশনের কথা, কিন্তু যে সময় সিজিআই বলে কিছু ছিলই না, সেই সময় টার্মিনেটরের ওই ধাতব কঙ্কাল বা এন্ডোস্কেলেটনকে জীবন্ত করা হলো কিভাবে? এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল।
এর সম্পূর্ণ কৃতিত্ব স্পেশাল এফেক্টস জিনিয়াস স্ট্যান উইনস্টনের। তিনি দুটো যুগান্তকারী কাজ করেছিলেন। প্রথমত, আর্নল্ডের মুখের একটি নিখুঁত ডামি তৈরি করেন। সিনেমা যে দৃশ্যে টার্মিনেটর নিজের ক্ষতিগ্রস্ত চোখটা সার্জারি করে, সেই দৃশ্যে প্রথমে আসল আর্নল্ডকে দেখানো হয়, আর তারপর ক্যামেরা যখন ক্লোজ আপে যায় তখন আমরা আসলে ওই ডামিটা দেখি। একদম, দৃশ্যটা এতটাই নিখুঁতভাবে শ্যুট করা হয়েছিল যে দর্শকরা বুঝতেই পারেননি কখন আসল মানুষ থেকে ডামিতে কাট করা হয়েছে। আর কঙ্কালটার হাঁটার দৃশ্যগুলো, ওগুলো তো আরও কঠিন ছিল নিশ্চয়ই। সেগুলোর জন্য স্টপ মোশন অ্যানিমেশন ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ কঙ্কালের একটা ছোট্ট মডেলকে এক ফ্রেম করে নাড়িয়ে ছবি তোলা হতো এবং পরে সেই ছবিগুলোকে পরপর চালিয়ে হাঁটার ভ্রম তৈরি করা হতো। কিন্তু স্টপ মোশন অ্যানিমেশনে তো একটা ঝাঁকুনি থাকে। হ্যাঁ, সবসময় একটা ঝাঁকুনিযুক্ত বা অস্বাভাবিক গতি থাকে। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা ঢাকার জন্য ক্যামেরন গল্পে একটা দুর্দান্ত টুইস্ট যোগ করেন। তিনি সিনেমার ক্লাইম্যাক্সে একটা বিস্ফোরণের দৃশ্য যোগ করেন, যেখানে টার্মিনেটরের পা জখম হয়। এরপর যখন কঙ্কালটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তখন স্টপ মোশনের ওই ঝাঁকুনিটাকে খুব স্বাভাবিক আর বাস্তবসম্মত মনে হয়। বাহ, একটা প্রযুক্তিগত দুর্বলতাকে তিনি গল্পের শক্তিতে পরিণত করেছিলেন। ঠিক, তার মানে শুধু অভিনয় বা শট নয়, সিনেমার প্রতিটি ছোট ছোট উপাদানেই এই সৃজনশীলতার ছাপ ছিল। এই নিখুঁত করার মানসিকতাটাই হয়তো সিনেমার সেই বিখ্যাত মিউজিকের মধ্যেও ফুটে উঠেছিল। আমি শুনেছি সেটার জন্ম নাকি একটা ভুলের ফসল ছিল। হ্যাঁ, ডা ডান ডাডান ডা ডান, এই বিটটার পেছনের গল্পটাও ঠিক তেমনই। সুরকার ব্র্যাড ফিডেল ভুল করে তার সিনথেসাইজারে একটা অসম ছন্দ বা ১৩-১৬ তাল সেট করে ফেলেছিলেন। ১৩/১৬? হ্যাঁ, যেখানে সাধারণত ৪৪ তালের মতো পরিচিত ছন্দে কাজ করা হয়। প্রথমে তিনি ভুলটা শোধরাতে গিয়েছিলেন, কিন্তু তারপর তার মনে হল এই যান্ত্রিক, অস্বস্তিকর এবং অমানবিক শব্দটাই তো টার্মিনেটরের চরিত্রের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। তাই তিনি ভুলটি রেখে দেন এবং এটাই সিনেমার সিগনেচার টিউন হয়ে যায়। একটা দুর্ঘটনা থেকে এমন অসাধারণ একটা থিম তৈরি হলো, আর সাউন্ড ট্র্যাকের মধ্যে যে একটা ধাতব আঘাতের শব্দ শোনা যায়, ওটার উৎস কি? ওটাও কোনো দামি ইলেকট্রনিক যন্ত্রের শব্দ নয়। ব্র্যাড ফিডেল নিজের রান্নাঘর থেকে একটা লোহার কড়াই নিয়ে আসেন এবং সেটির ওপর হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে ওই ধাতব শব্দটি রেকর্ড করেন। লোহার কড়াই? হ্যাঁ, এই অ্যানালগ বা বাস্তবসম্মত শব্দের ব্যবহার সাউন্ডট্র্যাকটিকে আরও বেশি ভীতিপ্রদ এবং যান্ত্রিক করে তুলেছিল। সিনেমার প্রতিটি দিক নিয়েই তো একটা করে গল্প আছে, আর সেই বিখ্যাত সংলাপ আইল বি ব্যাক, ওটা নিয়েও তো ক্যামেরন আর আর্নল্ডের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধই হয়ে গিয়েছিল। ঠিক তাই, আর্নল্ড এই সংলাপটি কিছুতেই বলতে চাননি। তার মনে হয়েছিল আইল, এই উচ্চারণটা তার অস্ট্রিয়ান অ্যাকসেন্টে বেশ নরম শোনায়। আচ্ছা। তিনি এর বদলে আই উইল বি ব্যাক বলতে চেয়েছিলেন, কারণ তার মতে এটা বেশি যান্ত্রিক এবং রোবোটিক শোনায়। কিন্তু ক্যামেরন নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক চলার পর ক্যামেরন রেগে গিয়ে আর্নল্ডকে বলেছিলেন, দেখো, আমি তোমাকে অভিনয় শেখাতে যাচ্ছি না, তুমিও আমাকে লেখা শিখিও না, সংলাপটা যেভাবে লেখা আছে সেভাবেই বলো। হা হা। শেষ পর্যন্ত আর্নল্ড অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরনের কথা মতোই সংলাপটি বলেন। বাকিটা তো ইতিহাস। তাহলে পুরো আলোচনাটা শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার, সীমাবদ্ধতাই ছিল দ্য টার্মিনেটরের সাফল্যের মূল চালিকা শক্তি। একটা দুঃস্বপ্ন থেকে শুরু করে বাজেটের স্বল্পতা, প্রযুক্তিগত বাধা, কাস্টিংয়ের জটিলতা, প্রতিটি বাধাই যেন নতুন কোনো উদ্ভাবনের জন্ম দিয়েছে। এই সিনেমাটি কেবল একটি অ্যাকশন সিনেমা ছিল না, এটি ছিল প্রযুক্তির প্রতি মানুষের ভয়, পারমাণবিক যুদ্ধের আতঙ্ক এবং মানব অস্তিত্বের সংকটের মতো গভীর থিমের প্রতিফলন। $1 ঝুঁকি নিয়ে ক্যামেরন প্রমাণ করেছিলেন যে সিনেমার প্রাণ দামি প্রযুক্তি বা বড় তারকা নয়, বরং একটি শক্তিশালী গল্প এবং নির্মাতার আপসীন দৃষ্টিভঙ্গি। যে সিনেমাটিকে স্টুডিওগুলো একটা নোংরা ছোট মুভি বলে অবজ্ঞা করেছিল, সেটি ক্যামেরনকে বিশ্বের অন্যতম সেরা পরিচালকের আসনে বসিয়ে দেয়। এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। ১৯৮৪ সালে সীমাবদ্ধতা সৃজনশীলতাকে উস্কে দিয়েছিল, সমস্যা থেকে সমাধানের জন্ম হয়েছিল। আজকের দিনে যেখানে ডিজিটাল প্রযুক্তি, সিজিআই এবং বিশাল বাজেটের কোনো অভাব নেই, সেখানে ফিল্মমেকিং কি সেই কাঁচা, উদ্ভাবনী শক্তিটা কিছুটা হারিয়েছে, যা দ্য টার্মিনেটরকে একটা ক্লাসিক বানিয়েছে? নাকি নতুন প্রযুক্তি কেবল নতুন ধরনের সৃজনশীল চ্যালেঞ্জ তৈরি করছে? ভাবনার অবকাশ এখানে।